হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে অর্থ কমিশনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে ডিএসসিসি 4 পেপার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই আছে দেখো অর্থ কমিশন। সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে আর্থিক উন্নয়নের ক্ষেত্রে অর্থ কমিশন একটি মুখ্য ভূমিকা পালন করে। ভারতীয় সংবিধানের 280 এবং 281 আর্টিকেলের অন্তর্ভুক্ত অর্থ কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা যা কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পদের সুষম বন্টনের বজায় রাখে। সুষম বন্টন এটা করবে, বন্টন বজায় রাখে। এটি আর্থিক সম্পর্ক বজায় রাখতে এবং সারা দেশে সুষম অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আর্টিকেলে আর্থিক কমিশনের গঠন, কার্যাবলী এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আছে দেখো অর্থ কমিশনের গঠন। 22 নভেম্বর 1951-তে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশনের একজন চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্য 4 জন সদস্য নিয়ে গঠিত হয়। তারা রাষ্ট্রপতি কর্তৃক তাদের আদেশ নির্দিষ্ট সময়ের জন্য অফিসে থাকবে। তারা কি রাষ্ট্রপতি কর্তৃক তার আদেশ নির্দিষ্ট সময়ের জন্য অফিসে থাকবেন। তারা পুনরায় নিয়োগের জন্য যোগ্য। তারপর কি বলা হচ্ছে দেখো, কমিশন সদস্যদের যোগ্যতা এবং তাদের নির্বাচন করার পদ্ধতি নির্ধারণের জন্য সংসদকে বলছে কমিশনের সদস্যদের যোগ্যতা এবং তাদের নির্বাচন করার পদ্ধতি নির্ধারণের জন্য সংসদকে ক্ষমতা দেয়। সেই অনুযায়ী সংসদ কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নির্ধারণ করে। চেয়ারম্যান হতে হবে জনসাধারণের কাছে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। অন্য 4 জন সদস্যকে নিম্নলিখিতদের মধ্যে থেকে নির্বাচিত করতে হবে। যেমন কি আছে দেখো, উচ্চ আদালতের একজন বিচারপতি নিয়োগ পাওয়ার যোগ্য। তারপরে একজন ব্যক্তি যিনি সরকারের অর্থ এবং হিসাব সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন। তারপর একজন ব্যক্তি যা আর্থিক বিষয় এবং প্রশাসনে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। একজন ব্যক্তি যার অর্থনীতিতে বিশেষ জ্ঞান রয়েছে। এই 4 জনকে নিয়োগ করা যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, অর্থ কমিশনের কার্যাবলী। প্রথমত দেখো, অর্থ কমিশনের প্রাথমিক কাজ হলো কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর রাজস্ব বন্টনের সুপারিশ। আর এই বন্টনের লক্ষ্য হলো কেন্দ্রের জাতীয় স্তরের দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা এবং স্থানীয় উন্নয়নের জন্য রাজ্যগুলির প্রয়োজনীয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখা। দ্বিতীয় হচ্ছে বন্টন ছাড়াও কমিশন বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পদ ভাগ করা উচিত তা প্রস্তাব দেয়। ঠিক আছে, এই বন্টন জনসংখ্যা, এলাকা, রাজস্ব, ক্ষমতা, উন্নয়ন সূচকের মতো বিষয়গুলি বিবেচনা করে। তৃতীয়ত কি, কমিশন সেই রাজ্যগুলিকে অনুদানের সহায়তার সুপারিশ করে যে রাজ্যগুলি নির্দিষ্ট কার্যগুলি পূরণের জন্য অতিরিক্ত সংস্থানগুলির প্রয়োজন হতে পারে। আর যেমন স্থানীয় শাসন বা দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত এই অনুদানের লক্ষ্য নিশ্চিত করা যে কোনো রাষ্ট্র তার বাধ্যবাধকতা পূরণ করার সময় আর্থিক অসুবিধার সম্মুখীন হয়। চতুর্থ বলছে, কমিশন ইউনিয়ন থেকে রাজ্যগুলিতে কর হস্তান্তরের প্রয়োজনীয়তা মূল্যায়ন করে। এটি কেন্দ্রীয় করের শতাংশের সুপারিশ করে যা রাজ্যগুলিকে তাকে আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে এবং অযথা কেন্দ্রীকরণ রোধ করতে বরাদ্দ করা উচিত। তারপর কি বলা হচ্ছে দেখো, কমিশনের রাজস্ব অনুমতি, রাজস্ব ঘাটতি এবং পাবলিক ঋণের মতো বিষয়গুলি বিবেচনা নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় আর্থিক অবস্থান পর্যালোচনা করে। এই মূল্যায়ন সুপারিশ প্রণয়নে সাহায্য করে যা অর্থনীতির বৃদ্ধির সাথে সাথে আর্থিক শৃঙ্খলা বজায় রাখে। এবার অর্থ কমিশনের উদ্দেশ্য কি বলা হচ্ছে দেখো, প্রথম উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন। এখানে কি বলা হচ্ছে দেখো, অর্থ কমিশনের প্রধান কাজ হলো কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে কর রাজস্বের বন্টন করা। কোন কর থেকে কত রাজস্ব কেন্দ্র পাবে, কত রাজ্য পাবে তা নির্ধারণ করে কমিশন। এর ফলে রাজ্যগুলি তাদের প্রয়োজনীয় খরচ মেটাতে সক্ষম হয়। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাজ্যগুলির মধ্যে অনুদান। কমিশন কেন্দ্র কর্তৃক রাজ্যগুলোকে অনুদানের নীতি নির্ধারণ করে। কিছু রাজ্য তাদের তুলনায় পিছিয়ে থাকতে পারে, তাই তাদের উন্নয়নের জন্য কেন্দ্রের অনুদানের প্রয়োজন।
আর তারপর দেখো কমিশন এই অনুদানের সুপারিশ এবং পদ্ধতি নির্ধারণ করে। 3 নম্বর পয়েন্ট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ। অর্থ কমিশন কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সামগ্রিক আর্থিক সম্পর্ক নির্ধারণ করে। কর বন্টন এবং অনুদান ছাড়াও কমিশন অন্যান্য আর্থিক বিষয় যেমন ঋণ, ব্যয় এবং আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও সুপারিশ করতে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, পঞ্চায়েত ও পুরসভাগুলির আর্থিক সংস্থান। সংবিধানের 73তম এবং 74তম সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েত ও পুরসভাগুলির আর্থিক সংস্থানের বিষয়েও অর্থ কমিশনের সুপারিশ করে। স্থানীয় স্তরের এই সংস্থাগুলির উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করা কমিশনের অন্যতম দায়িত্ব। তারপর কি বলা হচ্ছে দেখো, 280 নম্বর ধারা। 280 নম্বর ধারায় কি বলা হচ্ছে দেখো, এই ধারায় অর্থ কমিশনের গঠনের কথা বলা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অথবা প্রয়োজন অনুযায়ী এর আগে একটি অর্থ কমিশন গঠন করবেন। এই কমিশনের একজন সভাপতি এবং অন্যান্য সদস্য থাকবেন যাদের রাষ্ট্রপতি নিয়োগ করবেন। তারপর 281 নম্বর ধারা, এই ধারায় কমিশনের সুপারিশগুলি বিষয়ে বলা হয়েছে। কমিশন তার সুপারিশগুলি রাষ্ট্রপতির কাছে পেশ করবে। রাষ্ট্রপতি সেই সুপারিশগুলি সংসদের উভয় কক্ষে পেশ করবেন। কেন্দ্র সরকার কমিশনের সুপারিশগুলি গ্রহণ করতে বা নাও করতে পারে। তারপর দেখো, ভারতীয় সংবিধানের আর্টিকেল 280 এবং 81 সমবায়, গণতন্ত্র এবং দায়িত্বশীল আর্থিক শাসনের প্রতিশ্রুতিকে জোরদার করে। আর্টিকেল 280-র অধীনে প্রতিষ্ঠিত অর্থ কমিশন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বরাদ্দ শুধুমাত্র আঞ্চলিক বৈষম্যই মোকাবিলা করে না, বরং সারা দেশে ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করে। আর্টিকেল 281 অন্যদিকে একটি জরুরি তহবিল প্রদান করে জরুরি অবস্থার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, যা সরকারকে অবিলম্বে অপ্রত্যাশিত ব্যয় মোকাবিলা করার ক্ষমতা দেয়। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করবে।